সংযুক্ত হয়েছো। আপনার জন্য আমরা অপেক্ষা করেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের টক শোতে যুক্ত হয়েছেন সরাসরি ঢাকা থেকে, যাকে নিয়ে আজকে অনুষ্ঠান উস্তাদ আলাউদ্দিন খাঁ, তার ভ্রাতুষ্পুত্র অর্থাৎ উস্তাদ আয়াত আলী খাঁ সাহেবের যিনি ছেলে, বাংলাদেশের 21 পদকপ্রাপ্ত শেখ সাদিক খান, যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত পরিচালক। সাদিক চাচা, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে, যেহেতু আপনার জ্যাঠামশাইয়ের এখানে 53তম প্রয়াণ দিবসে আমরা বলেছি, যেহেতু গত পরশুদিন আপনাদের গ্রামের বাড়িতে আমরা গিয়েছিলাম, যেখানে আপনার বাবা, আপনার জ্যাঠামশাই সহ পৃথিবীর তাবৎ তাবৎ বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞরা জন্মেছেন যে বাড়িটিতে, সেই বাড়িটি এখন নোংরা, আবর্জনা, জলাবদ্ধতায় একেবারে একটা বসবাস অনুপযোগী একটি বাড়ি। পাশে হচ্ছে আপনার দাদার কবর, আপনার দাদির কবর, যেটি আমি দীর্ঘদিন যাবৎ আমি এবং ইমরুল লেখালেখি করে শেষ পর্যন্ত প্রাক্তন একজন ইউনো ছিল একরামুল সিদ্দিক, তিনি এটি পাকা করার কারণে অন্তত দূর থেকে এটি যে আপনাদের বাড়ি সেটি বোঝা যায়। এরপরও আমি এবং আনিসুল হক রিপন, সবচেয়ে দুঃখজনক যে এখন পর্যন্ত সেখানকার যারা নতুন প্রজন্মের শিক্ষার্থী, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে উস্তাদ আলাউদ্দিন খাঁ কে, তোমরা কি চেনো? ক্লাস 10-এ পড়া কয়েকজন শিক্ষার্থী আমাদেরকে বললো, বাবা, কাকা, চাচা, মা, ঠাকুমাদের কাছে শুনেছি তিনি একজন গানের উস্তাদ ছিলেন। বেশ ভালো কথা, তোমরা কি ওনার বাড়িটা চেনো? একজন শিক্ষার্থী বলতে পারলো না যে উনি কোন বাড়িতে জন্মেছেন, বললো যে না, আমরা উনি কোন বাড়িতে আছেন আমরা জানি না। অথচ স্কুল এবং কলেজের মাঝখানে হচ্ছে আপনাদের বাড়িটা। দুঃখজনক হলো যে আসলে এখানকার, আমি যেটি বারবার চেষ্টা করেছি, এখানকার ইমরুলকে, আমাদের এখানে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটির সম্মানীয় ভিসি মহোদয় আছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক সুব্রজিৎ ভট্টাচার্য, তাদেরকে আমি প্রশ্নটা করবার চেষ্টা করেছি, কিন্তু তারা নানা দিকে আসলে ডাইভার্ট হয়ে গিয়েছেন। এখানকার সুশীল সমাজ, এখানকার জনপ্রতিনিধি, তাদের কি কোনো ব্যর্থতা ছিল না? কেন আপনার ভূমিটি এখন পর্যন্ত অবহেলিত? বারবার আমরা রাষ্ট্রটিকেও দায়ী দিচ্ছি। আমরা যারা বুদ্ধা, আমি একজন নিজেকে সংস্কৃতি সংগঠক মনে করি, ইমরুল একজন নিজেকে বড় সাংবাদিক মনে করে, কিংবা আনিসুল জীবন ব্রাহ্মণবাড়ির একজন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মনে করে, আমরা 53 বছর কি করেছি? সবকিছু মিলিয়ে আপনার চাচার, মানে আপনার জ্যাঠামশাইয়ের আজকের 53তম প্রয়াণ দিবসে আপনাদের এই পরিবারটি কেন এত অবহেলিত? আপনি তার সেই পরিবারের একজন প্রতিনিধি হিসেবে কি বলবেন? যদিও তীরটা কিছুটা আপনাদের দিকেও আছে, এই দায় নাকি আপনাদেরও আছে, কি বলবেন? দায়বদ্ধতা আমাদেরও ছিল, আছে, এটা অস্বীকার করি না, কিন্তু আমাদের ওরকম কি বলে সম্পদ ছিল না বা অর্থ ছিল না, যে অর্থ দিয়ে আমরা এটাকে একটা কি বলে রিকন্ডিশন না কি বলে এগুলিকে রিপেয়ার করতে পারতাম বা বড় কিছু করতে পারতাম, যদি আমাদের ওরকম অর্থনৈতিক অবস্থানে আমরা থাকতে পারতাম। আমরা কিন্তু অত অর্থনৈতিক অবস্থা ছিলাম না, আর এখনো আমরা ওরকম ভাবে অর্থনৈতিক ভাবে অত সাবলীল না। আমরা জীবনযাপন করছি, কিন্তু কারো কাছে ভিক্ষা করতে হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা। দ্বিতীয় কথা বলছি যে আসলে এটা দায়বদ্ধতা সরকার নিল, সরকার নেওয়ার পর এটা হলো না, তাহলে আমার চেয়ে কি সরকার বেশি দোষী না? আমি তো মনে করি যে আমার চেয়ে সরকার অনেক বেশি দোষী। সরকার পরিচয় দিবে যে আমাদের দেশের এমক এমক গুণীজনরা ছিল যারা সারা বিশ্বকে জয় করেছে তাদের কাজ দিয়ে। যেমন আজকে আমি সত্যজিৎ রায়ের কথা যদি বলি, উনি তো এই দেশ থেকে কিছু করতে পারেন নাই, উনি কিন্তু ভারতবর্ষে গিয়ে উনি ওনার নিজের সবকিছু করতে পেরেছিলেন, ওনার দায়িত্ব বা মেধা সব প্রকাশ করতে পেরেছে, এবং ওইখানের সরকার তার ব্যাকআপ দিয়েছে, তাই না? যাই হোক, তো এখানে আমি তো আজকে থেকে অনেক বছর আগের থেকে জানি আমি যে এটা আমাদের সরকার, আমাদের তদানীন্তন সরকার বলি বা এর আগের সরকার বলি, সরকারই কিন্তু আমাদেরকে বলেছিল যে আমরা এটা দায়িত্ব নিয়ে আমরা কিছু করতে চাই। এটা নানা রকম বড় একটা কি বলে এটাকে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, বাড়িটাকে কিন্তু যাতে জাদুঘরের মতো কিছু করার একটা এরকম চিন্তা ভাবনা ছিল বোধহয়। এটা
আমি জানি না আমার ডান দিকে যে লাল গেঞ্জি পরে ইমরুল কিনা আমি জানি না, ইমরুল বোধহয় নাকি? জি জি জি, আচ্ছা, ইমরুল ইমরুল। ভাই ইমরুলও এইসব ব্যাপারটা কিন্তু খুব ভালো জানে। ওরাও কিন্তু এইসব নিউজ টিউজ অনেক করেছে, এবং এই আমাদের খা পরিবারের জন্য তুমি, ইমরুল বা আরো যারা যারা আছে তারা কিন্তু সবসময় কিন্তু চেষ্টা করেছে এটাকে নিয়ে সরকারের দৃষ্টিপাত করার জন্য। সরকারের দৃষ্টিপাত করা হয়েছে, তারপরে সরকার থেকে লোক পাঠানো হয়েছে, পাঠানোর পরে এটা দেখে গিয়েছে, এটা বিরাট কমপ্লেক্স করার কথাবার্তা বলে গিয়েছে। তো এইগুলি টোটালটাই কি মানে চাপা কিনে আমি জানি না, এটা বোধহয় টোটালটাই চাপা একটা। হ্যাঁ, আমাদের সরকার বাহাদুর কখনোই মানে আমাদের শিল্পী সাহিত্যিকদের জন্য যে বিশেষ কিছু করেছেন বলে আমার কাছে মনে হয় না। ওনারা শিল্পীদেরকে কখনো কখনো সাহায্য করেছেন, ওই ভিক্ষুকের মতো সাহায্য করেছেন। কেউ অসুস্থ হয়ে গেছে, যার চিকিৎসা করতে পারছে না, তাকে কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করেছে, তাও বলবো যে হ্যাঁ করেছে। তারপরে সরকার আমাদের শিল্পীদের জন্য যে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়ার পর তাকে যে আজীবন ভাবে দেখা দরকার, প্রয়োজন, তাকে দেখশন করার প্রয়োজন, এটা রুলসে আছে বোধহয়, গভর্নমেন্ট রুলে আছে বোধহয়, বা সংস্কৃতির আইন কানুনে বোধহয় এরকম আছে। আজকে যদি এস.ডি. বর্মনের বাড়ি যদি ঠিক করতে পারে, এস.ডি. বর্মন তো এদেশেরই মানুষ ছিল, তো সম্রাট আলাউদ্দিন খান কি এস.ডি. বর্মন থেকে কি নিচু স্তরের লোক ছিলেন? নিচু স্তরের লোক ছিলেন না। এস.ডি. বর্মনের বংশধর আমার পরিবার থেকে গান বাজনা শিখেছে। এইগুলি কথা আমি সবসময় কিন্তু খুব স্পষ্ট কথা বলি, স্পষ্টবাদী, যার জন্য আমাকে অনেকে পছন্দ করে না। পছন্দ না করে কিছু করার নাই, কারণ হচ্ছে আমার মেধা দিয়ে আমি এখানে এসেছি, এই পর্যন্ত এসেছি, আমার মেধা দিয়ে আমি কাজ করেছি, আমার মেধা দিয়ে আমার শ্রোতাদেরকে, মানুষদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি আমার মেধা দিয়ে আমার জীবনযাপন করেছি, আমার পেট পরিচালনা করেছি। আমার কথা হয়েছে কি, তোমরা যে এত কষ্ট করলা, আমার কথা বাদ দাও। আমি আমার বংশের একজন নিকৃষ্টতম মানুষ, আমার বংশের শেষ দিকের মানুষ, আমি এখন মুরব্বী, তো আর তো কেউ না, আমার বড় ভাইটাই সবই চলে গেছেন। উস্তাদ আবিদ হোসেন খান, উস্তাদ খাদেম হোসেন খান, যত খান আছে, যারা সঙ্গীতকে, যারা সমৃদ্ধ করেছে বাংলাদেশে সঙ্গীতকে, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতকে। হ্যাঁ, তারপরে তো আমরা যারা এসেছি উচ্চাঙ্গ সঙ্গীতে, যারা এসে আমরা আধুনিক সঙ্গীতে এসেছি, তারাও আমরা চেষ্টা করেছি আমাদের সঙ্গীতকে সমৃদ্ধ করার জন্য। আমাদের তো বিচার করার কিছু নাই, বিচার যদি গবেষণা করতে চাই, গবেষণা করলে অনেক লোক নিয়ে গবেষণা করতে পারে, বাইরের থেকে লোক নিয়ে গবেষণা করতে পারে, গবেষণা করলে জানতে পারবে যে আসলে এই পরিবার কি, তা এই পরিবারের অবদান বা এই পরিবারের যারা সদস্য সংখ্যা তারা কি করেছে দেশকে ভালোবেসে, এটা সবাই জানে। আমি এটা নিয়ে কোন রকম এর চেয়ে বেশি উগ্র উগ্র কথা বলতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই, তোমরা যে চেষ্টা করলা, তুমি আছো, ইমরুল আছে, আরো এরকম অনেক সাংবাদিক ভাইরা আছে যারা এটা নিয়ে অনেক নাড়াচাড়া করেছে। এই যে ব্রাউনবাড়িয়াতে কলেজটা পড়ে আছে, তুমি খুব ভালো করে জানো, আলাউদ্দিন শিল্প একাডেমি যেটা পড়ে আছে, সেটা আমাদের হাতে না দিয়ে সেটা রাখলো, সরকারের হাতে রাখলো, ওখানে দিল আরেকজন কি লোক দিল, একটা যারা এটা নিয়ে ব্যবসা করছে। এখানে অডিটোরিয়াম বানিয়েছে, সেখানে মিটিং করার জন্য তারা মানুষকে ভাড়া দেওয়া হয়, এটা করা হয়, সেটা করা, কিন্তু সঙ্গীত শিক্ষা ওইভাবে দিয়ে কেউ বেরিয়ে আসতে পারেনি, আমাদেরকেও রাখেনি ওই ওই সংগঠন, মানে কমিটিতে আমাদেরকেও রাখেনি। তো যাই হোক, এগুলো অনেক দুঃখের কথা, অনেক অনেক বড় কথা। এখন আমাদের জীবন শেষ বেলায় এসে আমরাও পৌঁছে গেছি শেষ বেলায়। তো আমি শুধু এটুকু বলতে যে, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের বংশের মানুষদেরকে ভালোবাসো, আমাদের চাচা জেঠা ভাই বোন যারা আছে, বড় বড় যারা বিশ্বজয় করেছে সঙ্গীতে, যাদেরকে ভালোবাসো, তো আমি মনে করি এখন সম্রাট আলাউদ্দিন খান বা এই পরিবার শুধু আমার পরিবার না, এই পরিবার বাংলাদেশের পরিবার হয়ে গেছে। বাংলাদেশের পরিবার যদি হয়ে থাকে, তাহলে বাংলাদেশের সরকারেরই দায়িত্ব এটা নিয়ে কিছু করা, বা এটাতে আমাদেরকে সংযুক্ত করা। আমরা কতটুকু কি করতে পারলাম, আমরা হয়তো শিক্ষার ব্যাপারে আমরা সাহায্য করতে পারি, আমরা হয়তো তাদেরকে আমাদের পরামর্শ দিতে পারি, কিন্তু সরকার যদি এটা দায়িত্ব নিত তাহলে অনেক বড় কমপ্লেক্স হতে পারতো। এটা বিভিন্ন ছিন্নমূলের হাতে চলে গিয়েছে। তো এই কথাটা আমি আর কিভাবে বুঝাতে পারি? আমি কি চিৎকার করে, আরো চিৎকার করে বুঝাবো? আমি কি কান্না করে বুঝাবো?
যে আমার বাপ চাচারা এত কিছু অবদান রেখে গেছে, আমাদের বাপ চাচাদের জন্য সরকার কিছু করতে পারলাম না, করলো না, এগুলোকে আমি কান্নাকাটি করবো? আমি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বলবো আপনারা ভিক্ষা দান করেন, আমার বাসাটা আমি ভাঙ্গা বাসাটা তৈরি করতে চাই? আমাকে বলো এই কথা। তো আমার তো এটা জানান দেওয়া, যেহেতু আজকে আমাকে এখানে তোমরা ডেকেছো কথা বলার জন্য, আমি কথা বলছি। এখানে অনেক যারা আছে প্রত্যেকটি মানুষ বিবেকবান মানুষ বলে আমি মনে করি। প্রত্যেকটি মানুষের বিবেক আছে, তাদের বিবেক যেমন আছে তাদের ইমানও নিশ্চয়ই আছে। তাদের ইমানকে যদি শক্তিশালী করে এবং বিবেককে যদি তারা যদি শক্তিশালী করে, তাহলে আমার মনে হয় এটা আরো আগেই হতে পারতো। আমরা তো লাইন ধরে হাত ধরে গিয়ে কোনো আন্দোলন করতে যাবো না এটা নিয়ে, তাই না? তো যাই হোক, তোমরা তারপরেও যে তোমরা যে এটা নিয়ে কথা বলছো, এটা নিয়ে অনুষ্ঠান করছো, এটা নিয়ে মানুষকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি চিরকৃতজ্ঞতা জানাই তোমাদের কাছে। আমি আর কিছু বলতে চাই না। একটা বিষয় চাচা, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি বিনয়ের সঙ্গে। সেটি হচ্ছে যে আমরা যেটি বলছিলাম যে এত বছর পর, অর্থাৎ দেশটাও স্বাধীন হয়েছে 54 বছর চলছে, আর আপনার জ্যাঠামশাই অর্থাৎ ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব মৃত্যুবরণ করেছেন, সেটা 53 বছর হয়ে গেছে। এখন যেটি বলা হচ্ছে, রাষ্ট্রকে কিন্তু খুব সহজেই দোষ দেয়া যায়। যেটি ইমরুল সূচনা করেছে, সেখানে আনিসুল হক রিপন কিংবা ভারতীয় সাংবাদিক বন্ধু আপনার বাপ পাশে যিনি আছেন আমাদের শুভ্রজিৎ ভট্টাচার্য, তিনিও বলেছেন, ব্রাহ্মণবাড়ি ইউনিভার্সিটির ভিসি মহোদয় ডক্টর প্রফেসর শামসুদ্দিন আহমেদ স্যার, তিনিও বলছেন যে রাষ্ট্র এই দায় এড়াতে পারে না। কিন্তু আমার প্রশ্নটি ছিল যে আমরা কতটা আসলে এই বিষয়টা রাষ্ট্রের কাছে উপস্থাপন করতে পেরেছি? কারণ ইমরুল তো আর একাধিক নেই, অপু তো আর একাধিক নেই, কিংবা আমরা যে সেখানটায় গেলাম, আমি এবং আনিসুল হক রিপন গত পরশুদিন, আপনি যে বাড়িটা আপনার বাপ চাচাদের বাড়ি, মূল যেই এখন রাধিকা সড়ক ঘেঁষে চমৎকার একটি লোকেশন, বাট এই বাড়িটি এখন এতটাই মানে ভগ্নদশা, এতটাই নর্দমা, পানিতে প্রায় হাঁটু পানির কাছাকাছি, বাড়িটা পরিষ্কার করবার কোনো লোক নেই, একটা ছাড়া বাড়ি কিংবা একটা ভুতুরে বাড়ির মতো শুনশানের মতো পড়ে আছে। সামনের দিকে ওই যে আপনার তোতা খা আফতাবউদ্দিন খাঁ সাহেব, আপনার আরেক আপনারা দিয়ে রাখছেন বাড়িটা পাহারা দেওয়ার জন্য। তো প্রশ্ন হচ্ছে, এটা আমি এবং আনিসুল হক রিপন গিয়ে এটা তুলে আনলাম, এটি সারা দেশে আজকে আপনার বাড়িটাতে আসলে সেখানে এতটাই অরক্ষিত যে বাড়িটা স্থানীয় জনপ্রতিনিধিরা আছে, স্থানীয় প্রশাসনের লোকজন আছে, স্থানীয় বোদ্ধা মানুষরা আছে, শিক্ষার্থীরা এই বাড়িটা আলাউদ্দিন খাঁ সাহেবের জন্মেছে সেটা পর্যন্ত জানে না। এবং কেউ কেউ বলতে চেয়েছে যে আপনারা তো ভাই আসছেন, আলাউদ্দিন খাঁ সাহেবের বংশধররাও তো সারা পৃথিবীর বড় বড় নামি দামি মানুষ, এই বিষয়গুলো তারা যদি আইসা সরকারকে তুলে ধরতো, সরকার তো লইয়া চলে বসতো যে কারা বলছে। শেখ সাদি খান বলছে যে আমার বাড়িটা, আমার জ্যাঠামশাই আলাউদ্দিন খাঁ সাহেবের বাড়িটার এই অবস্থা, সরকার কিছু করা উচিত। অর্থাৎ তাদের একটা অভিযোগ হচ্ছে যে আপনারা অনেকটা পিছায়া থাকেন, যে যেহেতু এটি সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, অপুদের দায়িত্ব, ইমরুলদের দায়িত্ব, এটা তারাই করবে। কিন্তু কিছু মানুষের অভিযোগটা হচ্ছে শেখ সাদিক খান নিজেরা কেন অন্তত এই বিষয়গুলো সরকারের উচ্চ মহলে তুলে ধরে না। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন আমি এবং আনিসুল হক রিপন যখন জেলা প্রশাসক মহোদয়ের কাছে পুরো বিষয়টা তুলে ধরেছি, তিনি কিন্তু বলেছেন যে অপু ভাই, আমি কিন্তু পুরো বিষয়টা আসলে জানতাম না, আমি তো ওনাকে ভিডিও টিডিও সব দেখিয়েছি। তিনি কিন্তু বলেছে যে এটি আমি খুব সহসাই নবীনগরের ইউনো মহোদয়কে তিনি ফোন দিয়েছেন এবং বলেছেন 7 দিনের মধ্যে ওই প্রকল্পটা, 80-র দশকে যে প্রকল্পটা নেওয়া হয়েছিল, নতুন করে প্রকল্পটা নিয়ে এখানে উস্তাদ আলাউদ্দিন খাঁ মিউজিক্যাল কমপ্লেক্স তিনি করে দিয়ে যাবেন, এটা আমাদেরকে বলেছেন। আমি ওনাকে প্রস্তাবনা করেছিলাম রিপন ভাইয়ের সামনেই, যে আপনি যেটা বলছিলেন তার সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গ যেটি জেলা শহরে আপনার জ্যাঠামশাইয়ের কেনা সেই বাড়িটি, এখানে শাস্ত্রীয় সঙ্গীতে এটিকে বাতিঘর বলা হয়, ব্রাহ্মণবাড়ি এখানে শিল্পী তৈরি হচ্ছেন। যদি এটি নিয়ে আপনার অভিযোগ আছে যে এই প্রতিষ্ঠানটিতে আপনাদের কোনো প্রতিনিধি নেই কেন, আমি ডিসি মহোদয়কে বলছিলাম যে এখানে প্রতি বছর শাস্ত্রীয় সঙ্গীতের একটি প্রতিযোগিতা হয় না কেন তার মৃত্যু কিংবা জন্ম তারিখকে কেন্দ্র করে, কিংবা একটি আলাউদ্দিন পদক রাষ্ট্রীয়ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন নেওয়া হয় না, কিংবা এখানে একটি আলাউদ্দিন মেলা কেন 7 দিন ব্যাপী হয় না, যেখানে সারা বাংলাদেশ থেকে কিংবা ভারতবর্ষ থেকে বড় বড় বুদ্ধা এই ডক্টর শুভ্রজিৎ ভট্টাচার্যের মতো লোকরা সেখানে এসে সার করব আলোচনা করবেন। তিনি কিন্তু সবগুলি প্রস্তাব মেনে নিয়ে আমাকে স্পেশালি থ্যাঙ্কসও জানিয়েছেন যে অপু ভাই আপনার কথাগুলো খুবই চমৎকার, প্রস্তাবনাগুলো চমৎকার, আমরা
আগামী দিনে আমি যদি থাকি আমি সবগুলি করে যাব। এরকম প্রস্তাবনাগুলি মেনে নিয়ে আপনার বাবা কিংবা আপনার জ্যাঠামশাইয়ের নামে শিবপুরে একটি বিশাল কমপ্লেক্স তৈরির তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছেন। সেই বিষয়ে আপনার কি অভিমত, এবং আপনার বিরুদ্ধে যে তীরটি ছোড়া হয়েছে, আপনার এলাকায় আসেন না, আপনার বাড়ির দৃশ্যগুলো আপনি সরকারের সর্বোচ্চ মহলে তুলে ধরলে হয়তো আমিও কিংবা ইমরুল কিংবা হানিসুল্লাহ রিপনকে এত কষ্ট করতে হতো না, কারণ আপনার একটা কথা আর আমাদের 10টা লাইন লেখা সমান কথা। তোমার কথায় তো আমি সম্পূর্ণটুকু বুঝতে পেরেছি, এবং তোমার কথায় দোষারোপটা কিন্তু এখন শেষ ব্যক্তি হিসেবে আমার উপরে পড়ে যায়। কিন্তু আমার তো সেই ক্ষমতা, আমি একবার দুইবার বলতে পারি, আমি তো বারবার কারো কাছে বলতে পারবো না। আমি তো যখন এটা নিয়ে প্ল্যানিং হইলো, শিল্পকলা একাডেমির মহাপরিচালক আসলো, দেখে গেল, কথা বলে গেল, তারপরে এই যে আলাউদ্দিন ডিগ্রি কলেজটা তৈরি করে সেটাও জায়গা দেওয়া হয়েছে, আমাদেরই জায়গা দেওয়া হয়েছে সেটাতেও তো আমাদেরকে সদস্য হিসেবে পর্যন্ত আমাদেরকে রাখলো না, উপদেশটা তো বাদ দিলাম। তো সেখানে আমাদের এখন পর্যন্ত রাখে না। তো ঘটনা হয়েছে কি, আমরা কি আসলে কি আমাদেরকে কি আমরা সম্মান করতে জানি? আমি কি ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে আমি দাঁড়িয়ে গিয়ে বলতে থাকবো, বারবার গিয়ে বলতে থাকবো যে এটা আপনারা করছেন না কেন, এটা আপনারা প্ল্যান করলেন, পরিকল্পনা করলেন, এটা নিয়ে আবার এক সরকার গিয়ে আরেক সরকার বদল হলো, তার কাছে গিয়ে আবার তার কাছে নক করা হলো। তো ঘটনা হচ্ছে কি, বছরের পর বছর আর পট পরিবর্তন যখন হবে তখন গিয়ে যদি বারবার গিয়ে যদি বলতে হয়, তার চেয়ে না হয় তো ভালো, তার চেয়ে এটা দান করে দেওয়া ভালো। আমি তো মনে করি যে এটা সবচেয়ে ভালো এই জায়গাটা, আমি চাই মনে করি যে এতিমদেরকে দিয়ে দিতে চাই। এতিমরা যদি নিজেদের কিছু করতে পারে তারা করে নেই, আমি এতিমদের দিয়ে দিতে চাই। কারণ হচ্ছে কি, আমার বাপ দাদারা আর কিছু দেখবে না, দেখার কিছু নাই, আমার আর কিছু দেখার কিছু নাই। আমার জীবনে আমার কর্ম দিয়ে যতটুকু আমি উপার্জন করতে পেরেছি, আমি যতটুকু পেয়েছি, সেলুট জানাই আমি বাংলাদেশকে। বাংলাদেশ হয়েছিল বলে, একটা বাংলাদেশ পেয়েছিলাম বলে যে আমাকে যতটুকু দিয়েছে বাংলাদেশ, আমি তাতে সন্তুষ্ট। যদিও অনেক কিছু পাওয়ার কথা ছিল আমার, আমি একটা মুক্তিযুদ্ধ, ঠিক আছে না? তো যাই হোক, তো তুমি যে বলছো আমাদের পরিবারের যারা ছিল তারা তো কাগজে কলমে করে গেছে, তারা দাঁড়ায় গিয়ে বলে নাই। আমার ভাই মোবারক হোসেন খান যখন ডিজি ছিল, তুমি খুব ভালো করেই জানো, সে এই ব্যাপার নিয়ে অনেক নাড়াচাড়া করেছে, অনেক লিখেছে, অনেক বলেছে। তা আমরা কি এমন এক জাত, আমরা কি এমন এক মানে শ্রেণীর লোক যে আমরা বারবার গিয়ে তাদের কাছ থেকে অবনত হব? আমাকে এটার জবাব দাও। কিন্তু তোমরা যারা আমাদের কথাগুলি প্রকাশ করো, তোমরা যারা আমাদের কথাগুলি ছড়িয়ে বেড়াও, আমাদের কথাগুলো তোমরা ছড়িয়ে বেড়াও, তোমরা যারা সাংবাদিক, তাদের সংবাদের কলমের খোঁচার চেয়ে কি বড় শক্তিশালী কিছু থাকতে পারে? আমাকে বলো। তোমার কলমের খোঁচার যে শক্তিশালী, আমার কথা তো এত শক্তি থাকার কথা না। কিন্তু তুমি যে কলম দিয়ে যেটা লেখো, সেটা বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আমি একজন ডিজির কাছে গিয়ে বলতে পারি, আমি একজন সেক্রেটারির কাছে গিয়ে বলতে পারি, উনি শুনলেন, হ্যাঁ এটা করা উচিত, করবো। তারপর উনি ওনার নিজের শরীর নিয়ে ব্যস্ত থাকলেন, উনি অসুস্থতা দেখাইলেন, উনি নানা রকম পেরেশানির কথা বললেন, হইলো না। তো বারবার তো যাওয়া কার কাছে সম্ভব না। এটা যদি মনে করে থাকে, যে আমরা যদি মনে করে থাকি যে এই ধরনের মানুষদের স্মৃতি ধরে রাখা উচিত, এবং সেখানে সরকারের দায়িত্ব ম্যাক্সিমামই থাকে, সাধারণ মানুষরা পারে না, পরিবারের মানুষরা পারে না। আমি পরিবারের মানুষ হিসেবে আমার চাচার আমি একটা কবরস্থানকে আমি মাঝার তৈরি করে দিয়েছি, মানুষ যেন জানতে পারে, ওখানে যেতে পারে, চিনতে পারে, ততটুকু করে দেওয়ার চেষ্টা করেছি আমরা। এবং এটার মধ্যেও তো চাচা, এই আপনি যার কথা এখন বলছেন, মানে ফকির তাপস আফতাবউদ্দিনের বাজারটা আপনারা করে দিয়েছেন, এখানে তো সরকারের কোনো ধরনের সহযোগিতা ছিল না, কিচ্ছু ছিল না সহযোগিতা, কিচ্ছুই করেনি সহযোগিতা সরকার। তো আমি সরকারকে আমি এইভাবে দোষারোপ করতে চাই না, আমি সরকারকে বলতে চাই অবহেলা। আমরা জাতিটাই হয়ে গেছি অবহেলিত জাতি। আমরা মানুষকে সম্মান দিয়ে তার সঠিক স্থানে আমরা বসাতেও পারি না, তাদের জন্য সঠিক কিছু করতেও পারি না, করতে চাইলেও করতে পারি না। আমরা কেন করতে পারি না? আমরা একত্রিত না, ঐক্যবদ্ধ না। আমরা আমাদের মেন্টাল যে চিন্তা ভাবনা একরকম না, যার জন্য আমরা করতে পারছি না।
শেখ সাদি খান আচ্ছা কাজ করতে করতে এমন জায়গায় একটা পৌঁছেছে, শেখ সাদি খান কারণ তার কাজের জন্য মানুষের চিনে, মানে আরেকজনের পিছন থেকে টান দিয়ে শেখ সাদি খান কেমন করে নামাবে সেই চিন্তা করে, সেই মনোবৃত্তির মানুষ হিসেবে আমরা বাঙালি। আমরা বাঙালিরা অত্যন্ত নিকৃষ্ট জাতি। আমার কথাটা খুব খারাপ ভাবে বললাম, এটা আমার গায়েও পড়ে কথাটা। আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, আমরা আসলে খুব নিকৃষ্ট। যদি নিকৃষ্ট না হতাম তাহলে আমরা ওই জন দেখে করতাম না। যেখানে যিনি বাংলাদেশের শুনো আমি কথাটা শেষ করি, বাংলাদেশের যিনি স্থপতি তারই যদি আমরা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি, তো সুসম্রাট আলাউদ্দিন খান এমন কি জিনিস। আজকে অনুষ্ঠানের যে মুখ্য আলোচক, মুখ্য অতিথি উস্তাদ আলাউদ্দিন খান সাহেবের ছোট ভাই উস্তাদ আয়েত আলী খান সাহেবের সুযোগ্য পুত্র, বাংলাদেশের 21 পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরস্রষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা শেখ সাদি খান। চাচা, আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা শেষ করতে চাই, কারণ আমরা জেলা প্রশাসকের যেই ভূমিকাটি দেখেছি গত পরশুদিন এবং তার যেই আশ্বাসের বাণী শুনেছি, আমরা সেই জায়গাটি থাকতে চাই এবং আমরা অচিরেই অন্তত শিবপুরে উস্তাদ আলাউদ্দিন খান মিউজিক্যাল কমপ্লেক্স সহ যে আলাউদ্দিন পদক কিংবা শাস্ত্রীয় সঙ্গীতের সপ্তাহব্যাপী প্রতিযোগিতা কিংবা আলাউদ্দিন মেলার যেই আশ্বাস আমাদেরকে জেলা প্রশাসক দিয়েছেন সেটি আমরা বাস্তবায়ন করতে চাই। কি বলবো? আমরা আশ্বাসেই থাকবো ভবিষ্যতে, আমি জানি না আশ্বাসেই থাকবো কিনা। আমরা বিশ্বাসে থাকতে চাই, এগুলো তো বিশ্বস্ত হোক, জিনিসগুলো চোখের সামনে আসুক। আর বিশেষ করে আমি তো আমাদের যে আগে যে বক্তৃতা দিয়ে গেল শুভ্রজিতের কথা শুনলে তো আমি এমনি খুব মুগ্ধ হয়ে যাই। আমি একদম এত মানে আমি ওর কথায় এত মন দিয়ে আমাকে শুনতে হয়, ওর থেকে অনেক কিছু শিখতে হয় আমাকে। হ্যাঁ, ওর থেকে অনেক শিখতে হয়। ওর সাহস যেমন আছে, সততা আছে, এবং সে আসলে বলিষ্ঠভাবে কথা বলতে পারে। তার জন্য আমি আমার পরিবারের থেকে একদম অন্তঃস্থল থেকে তার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। শুভ্রজিতের মতো যদি অন্তকে আমরা 10 জন মানুষ পেতাম একসঙ্গে দাঁড়া করে যদি কথা বলতে পারতাম চৌরাস্তায় দাঁড়িয়ে, তাহলে আমার মনে হয় সরকার পর্যন্ত নড়ে চড়ে উঠতো। আমার মনে হয় সরকার নড়ে চড়ে উঠতো। আমাদের লাঠি কোদাল লাগতো না। আমাদের কথা দিয়েই আমরা 10 জন যদি পেতাম শুভ্রজিতের মতো মানুষ, তাহলে আমার মনে হয় যে কেঁপে উঠতো, মাটি কেঁপে উঠতো। এবং মাটি কেঁপে ভূকম্পনে হয়তো তাদের চেয়ার টেবিল সব ধ্বংসে যেত। তারা প্রতিজ্ঞা করতো যে আমরা কালকের থেকে এই ধরনের কাজগুলোতে আমরা হাত দিব। তো সুব্রত কোথায় লুকিয়ে গেল আমি জানি না। সুব্রতের চেহারাটা একটু দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, লুকিয়ে গেল কেন সে? হ্যাঁ, হারিয়ে গেল কোথায়? চাচা, ওর একটা শো চলছে, শো আমাকে লিখেছে যে ওর একটা লাইভ শো চলছে, সেখান থেকে বিরতি নিয়ে আসছিল, ওর লাইভে আবার ঢুকে গেছে। ও নিজস্ব একটা লাইভ করে। যে কথা বলতে যাচ্ছি গৌরাঙ্গ, তোমাকেও ইমরুলকেও, আর তোমরা যারা তোমরা এইগুলো নিয়ে তোমরা কাজ করছো বা মানুষকে জানান দিচ্ছ, এগুলো নিয়ে অগ্রসর হচ্ছ, করার কিছু চেষ্টা করছো, তোমাদের প্রতি উপরাল্লার আমার মনে হয় শক্তি আরেকটু শক্তি বর্ষণ করা উচিত। উপরওয়ালা আর একটু শক্তি যদি তোমাদের উপর বর্ষণ করে, তাহলে আমার মনে হয় তোমাদের দ্বারাতে আবার একটু নড়ে চড়ে উঠতে পারে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি এটা আমরা কথা বলে থেমে থাকলে হবে না। আমরা আবার সবাই মিলে যদি আমরা একটু নড়াচড়া করি, আমরা তাদেরকে যদি আবার একটু বুঝাতে চেষ্টা করি, আসলে মানুষ তো সব হয়ে গেছে, জীবনযাপন পরিবর্তন হয়েছে, মানুষের আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে, মানুষের লোভ লালসা বেড়েছে, মানুষের সব মিলিয়ে আমরা খুব একটা খারাপ অবস্থানে নাই, বিশেষ করে মনুষ্যজাত। আমি আমার দেশের কথাই বলবো না, সারা বিশ্বের কথা বলবো, আমার দেশের কথাই বলতে চাই। আমরা মনুষ্যজাতরা খুব অস্থির জীবনযাপন করছি আমরা সবকিছু নিয়ে। তারপরেও আমাদেরকে আমাদের ঐতিহ্যগুলি ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত। যদি পৃথিবী থাকে, যদি দেশ থাকে, তাহলে দেশের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো যদি আমরা সম্মান দিতে পারি, সম্মান দিয়ে রাখতে পারি, তাদের স্মৃতিগুলো যদি রাখতে পারি, তাহলে আমার মনে হয় জাতির জন্য এটা বলিষ্ঠ পদক্ষেপের পাশাপাশি জাতিরও যে সম্মান বাড়ে সেটা হয়তো আরো বেড়ে যাবে সারা পৃথিবীতে। তো তোমাদের সবার কথা শুনে আমার ভালো লাগলো। আর আমি তো একটা পাগল মানুষ, আমি তো অনেক সময় কথা হয়েছে কি কথা এমন ভাবে বলে ফেলি আমি
আমি আমি কিছু ভয়টা করি না, তখন আমার ভয় থাকে না, কেন জানি ভয় থাকে না, আমার বলে ফেলি। আমার ভুল টুল হলে যারা শ্রোতা, যারা শুনেছে, যারা দর্শক আমার চেহারা দেখেছে, আপনারা আমার যে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তো আমার না সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খান, আমার না, এই পরিবার আমার একার না, এই পরিবার আপনাদের। আপনারা যদি সবাই মিলে এগিয়ে আসেন তাহলে আমাদের পরিবারের যারা আছে আপনাদের পিছনে পিছনে আমরা না হয় থাকবো, আমরা না হয় আপনাদের পিছনে পিছনে যাবো, না হয় আপনার পিছনে পিছনে আমরা সরকার পর্যন্ত আবার গিয়ে ধর্ণা দেব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমি আপনাদেরকে। আপনারা যে তাদেরকে স্মরণ করে যে আপনারা মাঝে মাঝে আপনারা আসেন, কথা বলেন, তার জন্য আসলে আমরা কৃতজ্ঞ। তোমাদের সঙ্গে আমি অবশ্যই আছি, তোমাদের সঙ্গে থাকবো না বলে কোনো কথা নাই, কিন্তু আমার হয়েছে কি, শিল্পী মানুষ তো একবারের কথাটা 5 বার বলতে খারাপ লাগে আমার কাছে। এটা হয়তো আমার চরিত্র হইতে পারে এরকম, বা শিল্পীদের চরিত্র এটা হইতে পারে, কেন আমি তো বাই বন্ড, আমার আমার গায়ে তো রক্ত বহন করে আলাউদ্দিন খান সাহেবের রক্ত বহন করে তো আমার শরীরের ভিতরে। তো সেই জন্য আমার এক কথা 5 বার কারো কাছে বলতে চাই না, যদি না হয় না হবে, কিছু করার নেই। তো তোমাদের কাছে বললাম যে তোমরা চেষ্টা করে যাচ্ছ, তার জন্য তোমাদের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইমরুল ভালো থাকো। ইমরুল, আমার বাবার কবরটার কি অবস্থা হয়েছে এটা কিন্তু তোমার উপরে কিন্তু দায়িত্ব। হ্যাঁ, এটা তুমি দেখবা, কিন্তু বাবার কবরটা তুমি দেখার কথা, তাই না? তো ভালো থাকো, তোমার সাথে কথা হবে। ইমরুল পার্সোনালি কথা বললো, টেলিফোনে কথা বললো, কেমন কথা বলবো না বলে। আর ওই যে রিপন ভাই, তোমাকে অনেক ধন্যবাদ জানাই ভাই। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। তুমি তোমার ইয়েটা সুন্দর চালিয়ে যাও, আমাকে যখন প্রয়োজন লাগবে আমি তো বলছি আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো, আমি যতক্ষণ আছি। হ্যাঁ, তোমরা সবাই আমাদের দোয়া করো, আমি সুস্থ থাকি, যতদিন বাঁচি। কেমন? বিদায়। আমার জন্য কিছু বলার আছে চাচা? তোমার তো তুমি তো আগে তো চলছি, তোমার তোমার রেসের ঘোড়া তো চলতেছে। হ্যাঁ, ওই জীবনটা একটা রেসের ঘোড়া। হ্যাঁ, স্বপ্ন দেখে আকাশ জোড়া, ওই বাজিতে জিতে গেলে মিলবে হাতে ফুলের তোড়া। তা আমি বলছি এই বাজিতে জিতে গেলে মিলবে হাতে টাকার তোড়া। হ্যাঁ, টাকার তোড়া যদি মিলে, আমরা যদি জিতে যাই, টাকার তোড়া মিলে আমরা করতে পারবো। হ্যাঁ, আমরা সব সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমার তো চেষ্টা আছেই, তোমার জন্য তো, তোমাকে তো আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, তোমাকে বলছি, তোমার যা বলা বলছি, তোমার মেয়ে, ওই তুমি তোমার মেয়েটার সঙ্গে আমি বলছিলাম, তোমার মেয়েটা সময় মতো আমি ডাক দিলে তুমি কাউকে পাঠিয়ে দিও, কেমন? ঠিক আছে, ভালো থাকো, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত এখনো আছেন এই উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, যিনি বাংলাদেশের সর্বোচ্চ 21 পদক প্রাপ্ত, এবং আছেন আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটির সম্মানীয় ভিসি প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমেদ, আছেন ভারতের বিখ্যাত সাংবাদিক, সংবাদ বিশ্লেষক এবং নন্দিত উপস্থাপক সুব্রজিৎ ভট্টাচার্য, এবং অঙ্কুর শিশু কিশোরের সংগঠনের সভাপতি আনিসুল রিপন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে উস্তাদ আলাউদ্দিন খাঁ কেন এখনো তার নিজ জন্মভূমিতে অবহেলিত, এরকম একটি শীর্ষক আলোচনায় আমরা আগামী দিনের জন্য বলতে পারি অবহেলার দিন শেষ। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন তথা সরকার তথা রাষ্ট্র এই অবহেলাটাকে কেটে দিয়ে অচিরে শিবপুরে তথা ব্রাহ্মণবাড়িয়ায় উস্তাদ আলাউদ্দিন খাঁ মিউজিক্যাল কমপ্লেক্স, একটি জাদুঘরের মাধ্যমে, এবং উস্তাদ আলাউদ্দিন খাঁ পদক চালু এবং শাস্ত্রীয় সঙ্গীতের সপ্তবিবি প্রতিযোগিতা, সর্বোপরি উস্তাদ আলাউদ্দিন খাঁ মেলার মাধ্যমে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান যিনি জেলা প্রশাসক মোহাম্মদ ইদারুল আলম, যিনি আমাদেরকে কথা দিয়েছেন, সেটির আশায় আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। সেই প্রত্যাশা থেকে সবাইকে আরেকবার জানিয়ে শুভরাত্রি।